প্রিয় অষ্টম শ্রেণীর বিজ্ঞান শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বিজ্ঞানের তৃতীয় অধ্যায় পাঠ 5 উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ এ নিয়ে আলোচনা করব। এ নিয়ে আলোচনা করলে আমাদের এই প্রশ্নগুলো সম্মুখীন হতে হবে। শোষণ কাকে বলে, কৈশিক পানি কাকে বলে, অন্ত অভিস্রবণ কাকে বলে, উদ্ভিদ পানি কিভাবে শোষণ করে, ইমবাইবেশন কাকে বলে, উদ্ভিদ খনিজ লবণ কিভাবে শোষণ করে, হাইড্রোফিলিক পদার্থ কাকে বলে। এই প্রশ্নগুলো আমরা অবশ্য এটা যখন আলোচনা করব তখন অটোমেটিক এই প্রশ্নগুলোর উত্তর চলে আসবে, আমরা তখন দেখব। আসো দেখি আজকের বিষয়টা, যে উদ্ভিদের পানি খনিজ লবণ শোষণ, উদ্ভিদের পানি শোষণ পদ্ধতি। যদি প্রশ্ন হয় উদ্ভিদ পানি কিভাবে শোষণ করে, সেই প্রশ্নটা আমরা এখানে বিস্তারিত পড়ব। মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদ দেহের সজীব কোষে টেনে নেওয়ার পদ্ধতিকে সাধারণভাবে শোষণ বলা যেতে পারে। আমরা প্রশ্ন দেখেছিলাম যে শোষণ কাকে বলে, এর উত্তর আমরা এখানে কিন্তু পেয়ে গেলাম। এরপর আসো দেখি, স্থলে মানে মাটিতে বসবাসকারী উদ্ভিদগুলোর মূল রুমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে। উদ্ভিদের যে মূল আছে সেই মূল রুম দিয়ে এরা পানি শোষণ করবে। পানিতে নিমজ্জিত উদ্ভিদ, অর্থাৎ পানির মধ্যে যে নিমজ্জিত উদ্ভিদ, যেমন শাপলা বা ঝাঁঝি, বিভিন্ন উদ্ভিদ একবার পানির নিচেই থাকে, তাদের দেহ বা কাণ্ড। পানিতে নিমজ্জিত উদ্ভিদ সারা দেহ দিয়ে পানি শোষণ করে, পুরো দেহ দিয়ে, অর্থাৎ দেহের দিক দিয়ে তারা পানি শোষণ করে। স্থলজ উদ্ভিদ মানে মাটিতে যে সকল উদ্ভিদ জন্মে, স্থলজ উদ্ভিদগুলোর মূল রুম মাটির সূক্ষ্ম কণার ফাঁকে লেগে থাকা কৈশিক পানি অভিস্রবণ প্রক্রিয়ায় নিজ দেহে টেনে নেয়। আমি আবার বলছি, স্থলজ উদ্ভিদগুলোর মূল রুম, যে মূলের মধ্যে যে সূক্ষ্ম রুম আছে সেগুলো মূল রুম, মাটির মধ্যে থাকা, মাটির কণার ফাঁকে ফাঁকে থাকা যে পানি আছে সেই পানিগুলোকে বলা হয় কৈশিক পানি। তার মানে একটা প্রশ্ন আছে যে কৈশিক পানি কাকে বলে। মাটির সূক্ষ্ম কণার ফাঁকে লেগে থাকা পানিকে কৈশিক পানি বলে, আর সেই পানি অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ কিন্তু শোষণ করে। তারপরে আসো দেখি, এখন প্রকৃতপক্ষে আমরা দেখব যে এই পানি কিভাবে মূল রুম দিয়ে উদ্ভিদের ভিতরে প্রবেশ করে। মূল রুমের প্রাচীরটি ভেদ্য, তার মানে এই যে তোমরা দেখতেছো এটা হলো মূল রুম, এর প্রাচীরটা ভেদ্য, মানে খুব সহজেই পানি প্রবেশ করতে পারে। তাই প্রথমে ইমবাইবেশন প্রক্রিয়ায় পানি শোষণ করে। ইমবাইবেশন কি? এই যে শুষ্ক কলয়েডধর্মী বস্তু কর্তৃক তরল পদার্থ শোষণ করবে, তার মানে এই কোষ প্রাচীর যেটা আছে, মানে মূল রুমের প্রাচীরটা কিন্তু কলয়েডধর্মী, খুব সহজেই পানি শোষণ করে। তারা কলয়েডধর্মী বলছে যে ইমবাইবেশন প্রক্রিয়ায় পানি শোষণ করে। কোষ প্রাচীরের নিচে অবস্থিত অর্ধবেদ্য প্লাজমা পর্দার সংস্পর্শে আসছে। ঠিক এর ভিতরে এই যে কোষ প্রাচীর আছে, যে তোমার বলার তলে দেখি কোষ প্রাচীরের নিচ দিয়েই তোমার কোষ পর্দা, অর্ধবেদ্য প্লাজমা পর্দা থাকে, ঠিক তার কাছাকাছি গিয়ে বা সংস্পর্শে আসে পানি। আমি জিনিসটা তোমাদেরকে একটু একটু অঙ্কন করে দেখাচ্ছি। দেখো, যদি এটা তোমার মূল রুম হয়, এটা মূল রুম, আর এই পাশে তোমার এই জিনিসটা, এই অংশটুকু হলো কি কোষ প্রাচীর, মানে এই অংশটুকুটা হলো কোষ প্রাচীর। বাইরে থেকে পানি গিয়ে ঠিক এই পর্যন্ত, আর এইটা হলো কি, এই অংশটা হলো তোমার প্লাজমা পর্দা, মানে ভিতরের পর্দাটা হলো প্লাজমা পর্দা। পানি কিন্তু ওই ইমবাইবেশন প্রক্রিয়ায় এর মধ্যে গিয়ে এই ঠিক প্লাজমা পর্দার এই পাশে এই পর্যন্ত গিয়ে অবস্থান করে। সেটা এখানে বুঝিয়েছে যে মূল রুমের কোষ প্রাচীরের নিচে অবস্থিত অর্ধবেদ্য প্লাজমা পর্দা, তার মানে এই যে অংশটা, এই যে এটা হলো কি অর্ধবেদ্য প্লাজমা,
প্লাজমা এর সংস্পর্শে পানি যায়। পানি দেওয়ার পর মূল রুমের কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায়, মূল রুমের কোষীয় ঘনত্ব মানে এই যে মূল রুমটা দেখতেছি আমরা এইখানে, এর ভিতরে যে ঘনত্ব আর বাইরে পানির যে ঘনত্বের মধ্যে একটা তফাৎ আছে। আমরা একটু দেখি আবার। মূল রুমের কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় তার পরিবেশের দ্রবণের ঘনত্ব কম। তার মানে এর ভিতরে যে ঘনত্ব, এই যে মূল রুমের ভিতরে যে ঘনত্ব, তার বাইরে এই যে কৈশিক পানি, মাটির কণার ফাঁকে ফাঁকে পানি, এর ঘনত্ব কিন্তু পাতলা। আর আমরা জানি অবিস্রবণ প্রক্রিয়ায় এই পাতলা পানি বা কম ঘনত্বের দ্রাবক অধিক ঘনত্বের দিকে অবিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে। এই অর্থাৎ বলছে কি, বাইরের দ্রবণের মূল রুমের কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় তার পরিবেশের দ্রবণের ঘনত্ব কম থাকায় পানি মানে দ্রাবক কোষের মধ্যে অন্ত অবিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে। এই কোষের মধ্যে অন্ত বিস্রবণ, আবার একটা কথা আসলো অন্ত অবিস্রবণ। অন্ত অবিস্রবণ কি? বাইরে থেকে যখন দ্রাবক অণু কোষের ভিতরে প্রবেশ করে তখন সেটা হবে কি? অন্ত অবিস্রবণ। তার মানে এর বিপরীতে আছে বহিঃ অবিস্রবণ। তাহলে এই দ্রাবক অণু যখন কোষ থেকে বাইরে প্রবেশ করে তখন সেটা হবে বহিঃ অবিস্রবণ। তার মানে বাইরে থেকে দ্রাবক অণু যখন কোষের ভিতরে প্রবেশ করলো সেটা হলো অন্ত অবিস্রবণ। মূলের বাইরের আবরণ কেন্দ্র, মূলের বাইরের আবরণ থেকে, এই যে মূলের বাইরের আবরণ থেকে কেন্দ্র পর্যন্ত সব কোষের কোষ রসের ঘনত্ব সমন্বয়। এটা হলো পুরা মূলের অংশ। এই মূলের বাইরের এইটুকু হলো মূলের এই বাইরের যে এইটুকু হলো এই বাইরের আবরণ থেকে এই ভিতরে যতগুলো কোষ আছে সবার ঘনত্বই কিন্তু সমান নয়। ফলে কোষান্তর অবিস্রবণের কারণে, কোষান্তর অবিস্রবণ মানে কোষ থেকে কোষের মধ্যে অবিস্রবণ প্রক্রিয়া যাচ্ছে, অর্থাৎ অবিস্রবণ প্রক্রিয়ায় এই কোষের মধ্যে আসতেছে, আবার ওখান থেকে এই কোষ আসতেছে, এইভাবে কোষ থেকে কোষের মধ্যে যে অবিস্রবণ হচ্ছে সেটাকে বলা হচ্ছে কোষান্তর অবিস্রবণ। এই কোষান্তর অবিস্রবণের কারণে মূলের এক কোষ থেকে অন্য কোষে পানি গতি অব্যাহত থাকে। তার মানে বিষয়টা হলো যখন বাইরে থেকে পানি ভিতরে প্রবেশ করে তখন এই প্রথম কোষের ঘনত্ব বাইরের পানির ঘনত্বের চেয়ে বেশি থাকে। সুতরাং বাইরে থেকে পানি অবিস্রবণ প্রক্রিয়া প্রথম কোষে, যখন প্রথম কোষে পানির পরিমাণটা বেশি হলো তখন দ্বিতীয় কোষে পানির পরিমাণ কম, তার ঘনত্ব বেশি, তখন দ্বিতীয় কোষ থেকে প্রথম কোষ থেকে দ্বিতীয় কোষে, এইভাবে দ্বিতীয় কোষ থেকে তৃতীয় কোষে যাইতে যাইতে পানি গিয়ে কোথায় প্রবেশ করে? এই জাইলেম বাহিকার মাধ্যমে গিয়ে পৌঁছায়, অর্থাৎ কোষ থেকে কোষান্তরে অবিস্রবণ প্রক্রিয়ায় পৌঁছায়। এইভাবেই মূলত উদ্ভিদ দেহের মধ্যে মাটি থেকে পানি, কৈশিক পানি উদ্ভিদ দেহের মধ্যে প্রবেশ করে। এভাবেই উদ্ভিদ পানি শোষণ করে। বলছে মূলের কোষে অবিস্রবণ প্রক্রিয়ায় এই ধীরে ধীরে পানি প্রবেশ করে। তারপরে আসো দেখি ইমবাইবেশন। অধিকাংশ কলয়েড ধর্মী পদার্থই পানি গ্রাহী। তার মানে ইমবাইবেশনে কলয়েড ধর্মী কথাটা আবার আসছে। কলয়েড ধর্মী হলো ওই সকল পদার্থ যারা শুষ্ক বস্তু এবং পানির সাথে দ্রুত সহজে মিশে যায় তারাই হলো, অর্থাৎ পানি শুষ্ক বস্তু কর্তৃক তরল পদার্থ শোষণ করার নামই হলো ইমবাইবেশন। আর যে সকল পদার্থগুলো পানি গ্রহণ করে তারা হলো কলয়েড ধর্মী, আর তাদেরকে পানিগ্রাহী বলা হয়। উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের কলয়েড ধর্মী পদার্থ বিদ্যমান। উদ্ভিদ দেহের মধ্যে যেমন স্টার্চ, সেলুলোজ, জিলেটিন অনেক সময় থাকতে পারে। স্টার্চ, সেলুলোজ, জিলেটিন কি? এরা কলয়েড ধর্মী পদার্থ। এসব পদার্থ তাদের কলয়েড ধর্মী গুণের জন্যই পানি শোষণ করতে সক্ষম। তাহলে এদের মধ্যে কলয়েড ধর্মী গুণ আছে, তাই তারা বাইরে থেকে খুব সহজে পানি শোষণ করতে পারে। কলয়েড ধর্মী বিভিন্ন পদার্থ যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ শোষণ করে তাকে ইমবাইবেশন বলে। আমরা ইমবাইবেশনের উত্তর পেয়ে গেলাম।
তারপরে শোষণকারী পদার্থকে হাইড্রোফিলিক পদার্থ, মানে শোষণকারী কি পদার্থ? তরল পদার্থ শোষণকারী, সেটা যে কোনো ধরনের তরল পদার্থই হোক, তরল পদার্থ শোষণকারী পদার্থকেই হাইড্রোফিলিক পদার্থ বলা হয়। হাইড্রোফিলিক পদার্থ কারা? এই স্টার, সেলুলোজ, জিলেটিন, অর্থাৎ যারা কলের দ্রবী পদার্থ তারাই হলো হাইড্রোফিলিক। হাইড্রো মানে পানি, ফিলিক মানে শোষণ করা, মানে পানি শোষণকারী পদার্থগুলোকে হাইড্রোফিলিক পদার্থ বলা হয়। তো এরপরে আসো দেখি উদ্ভিদের খনিজ লবণ শোষণ পদ্ধতি। উদ্ভিদ কিন্তু এখন কি আমরা দেখলাম উদ্ভিদ পানি শোষণ করে, এবার উদ্ভিদ কি খনিজ লবণ শোষণ করবে, অর্থাৎ মাটির মধ্যে থাকা খনিজ লবণগুলো উদ্ভিদ শোষণ করে। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কতগুলো খনিজ লবণের প্রয়োজন হয়? উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের উৎস মাটিস্থ পানি, কারণ মাটির পানির মধ্যে সকল খনিজ লবণ থাকে। মাটিস্থ পানিতে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। খনিজ লবণগুলো পানিতে দ্রবীভূত থাকলেও পানি শোষণের সঙ্গে উদ্ভিদের লবণ শোষণের কোনো সম্পর্ক নেই। তার মানে এই খনিজ লবণগুলো মাটির পানির মধ্যে মিশ্রিত থাকলেও পানি যেভাবে শোষণ হয়েছে সেই রকম শোষণের মধ্যে এর কোনো সম্পর্ক নেই, দুটি প্রক্রিয়াই ভিন্ন। তার মানে পানি শোষণ করলে অবিশ্রবণ প্রক্রিয়ায়, খনিজ লবণ কিন্তু অবিশ্রবণ প্রক্রিয়ায় সুস্থ হয় না। উদ্ভিদ কখনো লবণের সম্পূর্ণ অণুকে শোষণ করতে পারে না। লবণগুলো কেবল আয়ন হিসেবে শোষণ করে, অর্থাৎ লবণগুলো আয়ন ধনাত্মক অথবা ঋণাত্মক আয়ন হিসেবে এরা শোষণ করবে। উদ্ভিদ মাটির রস থেকে খনিজ লবণ শোষণ করে দুইভাবে, একটা হলো নিষ্ক্রিয় শোষণ, আরেকটা হলো সক্রিয় শোষণ। তো এরপর আসো দেখি আমরা এই পড়ার পরে এইখান থেকে উদ্ভিদের পানি খনিজ লবণ শোষণ থেকে কি কি ধরনের এই নৈর্ব্যক্তিক বা বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে সেটা দেখি। পানিতে নিমজ্জিত উদ্ভিদ কিভাবে পানি শোষণ করে? সারা দেহ দিয়ে। আমরা জেনেছি মাটির সূক্ষ্মকণার ফাঁকে ফাঁকে পানিকে কি বলে? কৈশিক পানি বলে। মূল রুমের প্রাচীর কেমন হয়? মূল রুমের প্রাচীর ভেদ্য হয়। প্লাজমা পর্দার প্রাচীর কেমন হয়? অর্ধভেদ্য হবে। মূল রুমের কোষীয় দ্রবণ, মানে মূলের ভিতরে যে দ্রবণ বাইরের পরিবেশের তুলনায় কেমন থাকে? বেশি ঘন থাকে, যার কারণে বাইরে থেকে হালকা পদার্থ ভিতরে ঢুকে অন্তঃবিস্রবণ হয়। অধিকাংশ কলের দ্রবী পদার্থ কেমন হয়? অধিকাংশ কলের দ্রবী পদার্থ পানিগ্রাহী, তার মানে তারা পানি গ্রহণ করে। উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের কলের দ্রবী পদার্থগুলো কি কি? স্টার্চ, সেলুলোজ, জিলেটিন। তারপরে আসো দেখি স্টার্চ, সেলুলোজ, জিলেটিন এরা কোন ধর্মী? এরা কলের ধর্মী। শোষণকারী পদার্থকে কি বলে? হাইড্রোফিলিক পদার্থ। তরল পদার্থ শোষণকারী পদার্থকে হাইড্রোফিলিক পদার্থ। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের উৎস কোনটা? মাটিস্থ পানি। মাটিস্থ পানিতে খনিজ লবণ কি অবস্থায় থাকে? দ্রবীভূত অবস্থায় থাকে। উদ্ভিদ লবণ কি রূপে শোষণ করে? উদ্ভিদ লবণ আয়ন হিসেবে শোষণ করে। উদ্ভিদ খনিজ লবণ কয়ভাবে শোষণ করে? দুইভাবে, যথা সক্রিয় ও নিষ্ক্রিয় শোষণ। এই যে দুই প্রক্রিয়ায় উদ্ভিদ শোষণ করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। পরবর্তীতে তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।